তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। এই সেটের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাই প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে সলভ করো এবং দেখো। দ্বিতীয় পরীক্ষায় তোমাদের ইতিহাসের নাম্বার থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। এবার চলো প্রশ্ন পর্ব আমরা শুরু করি। একের 1 নাম্বার, ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ, উপনিষদ, অর্থবেদ। দেখো, সব থেকে পুরাতন সাহিত্য যদি বলো ইন্দো আর্য ভাষা, সেটা হবে কি ঋগ্বেদ, তাই না? নেক্সট, মেগালিথ হলো বড় অট্টালিকা, বড় পাথরের সমাধি, বড় ভূমিখণ্ড। প্রাচীনকালে বড় পাথরের সমাধিকে বলা হতো মেগালিথ। তার মানে সঠিক উত্তরটা কি হবে দেখো, আমরা পড়বো মেগালিথ হলো বড় পাথরের সমাধি। নেক্সট, বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল পালি, সংস্কৃত, হিন্দি। তৎকালীন সময়ে বৌদ্ধ ধর্ম সাধারণত পালি ভাষায় প্রচারিত হতো। যে কারণে এখানকার সঠিক উত্তরটা কি হবে বলো তো, পালি। অর্থতন্ত্র রচনা করেছেন কৌটিল্য, মেগাস্তেনিস পাহিয়েন। কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছেন, তার মানে সঠিক উত্তরটা আমাদের কি হবে, কৌটিল্য। নেক্সট, একটি বাক্যে উত্তর দাও, সঠিক প্রশ্ন 6 নম্বর। 2-1 নম্বর, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। নেক্সট, আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি রবিকীর্তি রচনা করেছিলেন, তাই না? নেক্সট, বৌদ্ধ ধর্ম গ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট, পাটলিপুত্র কার রাজধানী ছিল? দেখো, মগধের রাজধানীর নাম কিন্তু পাটলিপুত্র ছিল, আমরা ইতিহাস বইতে পড়েছি, তাই না? সঠিক উত্তরটা কি হবে, মগধ। নেক্সট দেখো, তীর্থঙ্কর কি? ভীষণ ইম্পর্টেন্ট। জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হয় তো তীর্থঙ্কর। নেক্সট, বজ্জিতের রাজধানীর নাম কি ছিল? উত্তর হবে দেখো, বজ্জিতের রাজধানী ছিল বৈশালী। নেক্সট, বেদের অপর নাম শ্রুতি কেন? 2 নম্বরের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈদিক সাহিত্যের মূল উপাদান ছিল বেদ, আর বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো। যেহেতু বেদ শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। শুনে শুনে মনে রাখছে, তার জন্য নাম কি বলতো, শ্রুতি। সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? উত্তর দেখো, সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলো দিয়ে ঘেরা অঞ্চলগুলি ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। ওই অঞ্চলটিকে বলা হতো সপ্তসিন্ধু অঞ্চল। অর্থাৎ সিন্ধু যে নদী ছিল এবং তার পূর্ব দিকে অনেকগুলো নদী ছিল, সেই নদীগুলোর আশেপাশে কিন্তু অনেক বসতি স্থাপিত হয়েছিল, আদি মানুষের বাসস্থান, তাই না? আদি বৈদিক মানুষের বাসস্থান, ওই অঞ্চলকে বলা হতো সপ্তসিন্ধু অঞ্চল। নেক্সট, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো 3 নম্বর করে আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। চতুর্জাম এবং পঞ্চ মহাব্রত সম্পর্কে যা জানো লিখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, চতুর্জাম এবং পঞ্চ মহাব্রত। জৈন ধর্মে 4টি মূলনীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলি হলো, দেখো, কোনো প্রাণী হত্যা করা যাবে না, অর্থাৎ প্রাণী হত্যা না করা। 2 নম্বর দেখো বলেছে মিথ্যা কথা না বলা। তারপর দেখো পরের বলছে অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। তারপরে দেখো বলেছে পার্শ্বনাথ এই 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টিকেই একসঙ্গে চতুর্জাম ব্রত বলা হয়। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরো একটি নীতি যোগ করেন। তার মতে ব্রহ্মচর্য নীতি জৈনদের মেনে চলা উচিত। এই 5টি নীতিকে একসঙ্গে বলা হতো পঞ্চমহাব্রত। বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ছাড়বে না। হ্যাঁ, টিকা লেখো দিগম্বর এবং শ্বেতাম্বর। দেখো দিগম্বরের উত্তরটা আমরা লিখবো। দক্ষিণাত্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ভদ্রবাহু। তিনি বর্ধমান মহাবীরের পথকেই কঠোরভাবে মেনে চলতেন। মহাবীরের মতো ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, এর জন্যই তাদের দিগম্বর বলা হয়। শ্বেতাম্বর দেখো বলেছে উত্তর ভারত থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন স্থূলভদ্র। তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। এই জৈন সন্ন্যাসীদের গোষ্ঠী শ্বেতাম্বর বলে পরিচিত ছিলেন। খ্রিস্টীয় 1ম শতক নাগাদ দিগম্বর ও শ্বেতাম্বরের বিভেদ পরিষ্কার হয়ে যায়। তবে জৈন ধর্মের মূলনীতিগুলোর ক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ তফাৎ ছিল না। নেক্সট, বোধিবৃক্ষ কি, অষ্টাঙ্গিক মার্গ কি? ভীষণ ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। তিনি গয়ার কাছাকাছি একটি পিপল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন। সেখানে তার বোধি অর্থাৎ জ্ঞান লাভ হয় বলে ওই গাছটিকে বোধিবৃক্ষ বলা হয়। দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। সেই 8টি উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। মার্গ মানে পথ, 8টি পথকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। চতুরাশ্রম সম্পর্কে যা জানো লিখো। 5 নম্বর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পড়ি। পরবর্তী বৈদিক যুগের জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্য। শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবন যাপনকে বলা হতো গার্হস্থ্য আশ্রম। বানপ্রস্থাশ্রম বলা হতো সংসার থেকে দূরবনে কুঠির বানিয়ে ধর্মচর্চা করাকে। সবকিছু ভুলে ঈশ্বর চিন্তায় বা শেষ জীবন কাটানোকেই বলা হতো সন্ন্যাস আশ্রম। এই 4টি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো।
শূদ্রদের এই জীবনযাপনের অধিকার ছিল না। তোমাদের ক্লাসের অন্যান্য মডেল কোশ্চেন সেট এবং তার সঙ্গে বইভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন আপলোড করা হয়েছে, অবশ্যই সেগুলো দেখো। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো রেজাল্ট করো। আর দাদার কাছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।